নমস্কার, শুভ সকাল। পাবলিক নয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে আমি প্রসেনজিৎ স্বাগত জানাই। আমরা তো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। প্রতিদিন রাজ্য রাজনীতির অলিন্দে ঢুকে বেশ কিছু খবর আমরা খোঁজার চেষ্টা করি। কোনো কোনো জায়গায় একেবারে আগাম কিছু খবর দিয়ে দেওয়া, কোনো কোনো জায়গায় সূত্র নিয়ে কথা বলা। কিন্তু আজকের বিষয়টা একেবারেই আলাদা, একেবারেই একটু অন্য। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে পলিটিক্স এমন একটা জিনিস বা রাজনীতি এমন একটা জিনিস যেখানে আমরা মূলত দেখতে পাই সাদা প্যান্ট, সাদা পাঞ্জাবি পরে, সাদা চুল, অর্থাৎ একটু বয়স হওয়ার পরেই কিন্তু রাজনীতির দিকে যাওয়া বা রাজনীতি নিয়ে আলোচনা করা। কিন্তু যুবকদের মধ্যেও যে এখন একটা বিশেষ প্রবণতা আছে এবং যুব শক্তির মধ্যে এই প্রবণতাকে নিয়ে আসা বা এই প্রবণতা আসা, সেটা একটা বিশেষ বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং আমরা যদি যারা মনীষীরা রয়েছেন অনেকেই অনেক সময় বলতেন যে রাজনীতিতে যদি যুবকদের পদার্পণ হয় তাহলে দেশের ভবিষ্যৎ বা দেশের অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। এবং আজকে এমন একজনের সঙ্গে কথা বলবো যিনি প্রতীক, এবং সদ্য তিনি নির্বাচিত হয়েছেন, ভোটে লড়াই করেছেন, অনেক কিছু অভিজ্ঞতা ওনার হয়েছে। উনি অভিষেক দত্ত, কর্পোরেটর, সদ্য নির্বাচিত হয়েছেন। প্রথমেই আপনাকে স্বাগত পাবলিক নামের পর্দায়। নমস্কার। পাবলিক নামের সমগ্র ফেসবুক পেজের যারা ফলোয়ার এবং যারা লাইক আপনাদের পেজে করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমত আমি প্রথমেই আমার দর্শকদের কাছে আরো একটা বিষয় জানিয়ে রাখি, উনি লড়াই করেছেন, কিন্তু আমার ওনার কাছে জানার একটাই কারণ, আপনারা প্রত্যেকেই জানেন অভিষেক দত্ত নিজে যেভাবে এখন একটা ফিগার হয়েছেন, ওনার বাড়িতে আরো একজন ফিগার রয়েছেন, উনি হচ্ছেন সুরজিৎ দত্ত, বা আমরা সাতরামনগরের সুনু দত্ত বললেও অনেকে চিনি। তো এই কারণেই আমার আশা যে কিভাবে হলো লড়াইটা কি কোথাও গিয়ে দাঁড়িয়ে যে বাড়িতে একজন ছিল বলেই কি এই সুযোগটা পাওয়া, নাকি অন্য কিছু? সমস্ত বিষয় জানবো। প্রথমেই জানতে চাইবো রাজনীতিটা কেন আসা। আমি যদি খুব বেশি ভুল না করি ইঞ্জিনিয়ারিং খুব সম্ভবত করা হয়েছে, তো ইঞ্জিনিয়ারিং হওয়ার পর, আমিও ইঞ্জিনিয়ার কিন্তু সাংবাদিকতা করছি, কিন্তু ইঞ্জিনিয়ারিং এর পরে রাজনীতিটা কেন? ইন্ডিয়া একমাত্র দেশ যেখানে ইঞ্জিনিয়ার হয় তারপরে ডিসাইড হয় কি করব, ঠিক কিনা? কারণ এখনকার ইঞ্জিনিয়ার MBA করছে, নাথিং টু ডু উইথ ইঞ্জিনিয়ারিং। আপনি কি করছেন? জার্নালিজম। আই এম উইথ পলিটিক্স, তো নাথিং টু ডু উইথ। বাট ইঞ্জিনিয়াররা কি হয়, ইঞ্জিনিয়ারের মধ্যে একটা কি হয়, খুব ইউ ক্যান সে এটা জুগারু, খুব জুগারু টাইপের হয়, ঠিক আছে? আর অনেক সাবজেক্ট পড়ি আমরা, প্রত্যেক 4 সেমিস্টার অনেক পড়ি। আমি তো অতিরিক্ত ভালোই, মানে নেগেটিভ সাইডে ভালো স্টুডেন্ট ছিলাম। আচ্ছা। তো কিন্তু বুঝতাম, আমার কোর্স ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং। আমি বুঝতাম, কারণ আমার বাড়িতে আমার বাবা, আমার দাদু, আমার জ্যাঠারা কন্ট্রাক্টর ছিল, তো আমি বুঝতাম, কাজটা বুঝতাম। তো মানে এডুকেশন শিক্ষিত হওয়া, শিক্ষাটাকে বোঝা, দুই জিনিস। তা আমি বুঝি, যেটা করেছি এটা বুঝি। আর রাজনীতিতে আসা, হ্যাঁ, এটা তো একটা মরাল বুস্ট আপ যে আমার বাড়িতে কেউ না কেউ একজন আছে যে এত বছর ধরে, প্রায় 4 দশক 5 দশক ধরে স্টেটটাকে সার্ভিস দিয়ে গেছে। তো এটা তো একটা মরাল, আমার একটা বুস্ট আপ আছেই। প্লাস আমার জ্যাঠার সঙ্গে থাকতে থাকতে আমার নিজেরও অনেক জ্ঞান বৃদ্ধি হয়েছে। যেই দলে উনি ছিলেন ওই দলে থাকার সময়ই আমি কাজ করতাম, কিন্তু মানে বিজেপিতে প্রথম, মানে আমি আমার জীবনের প্রথম যদি মানে কোনো পার্টিতে মানে নাম লেখাই, যেটা আমি মানে বলে না, মানে পার্টির মেম্বারশিপ নেই, ওটা বিজেপিই ছিল। বিজেপিতে ফার্স্ট মেম্বারশিপ নিয়েছিল। তাই বাকিটা এখন দেখছেন, যেটা আমি এইটা কি এমন ছিল যে মানে প্রথম তো সুরজিৎ দত্ত উনি কংগ্রেসে ছিলেন, তারপর একটা সময় ছোট্ট সময়ের জন্য তৃণমূল, তারপর বিজেপিতে চলে এলেন। মানে আপনার জন্য কি এরকম ছিল যে মানে কোথাও গিয়ে দাঁড়িয়ে যে না, বাড়িতে জ্যাঠা যেহেতু, সুরজিৎ দত্ত যেহেতু বিজেপি করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তাই বিজেপিটা বেছে নেওয়া, নাকি বিজেপির যখন আপনি বুঝতে শিখলেন বা এই আরো বেশি বিস্তৃতভাবে বুঝতে শিখলেন, তখন মনে হলো যে বিজেপিটাই একমাত্র রাস্তা যে আপনি মানুষের কাছে পৌঁছতে পারবেন? আপনি এটা ডিনাই করতে পারবেন না, 2014 সালে
এই যে আপনি যে এখন আছে পেজ চালাচ্ছেন বা আপনি পেজে দিয়ে জার্নালিজম করছেন, ইউ আর থিঙ্কিং অফ এ হোপ। এটা একটা হোপ এসছে কিন্তু এটা যে 2014 সালে চেঞ্জ হয়েছে সব কিছু। 14 সালে এমন কি হয়েছিল এখন যদি বলি, বিজেপি আপনাকে মোবাইল ইন্টারনেটের কাছে এনেছে, এটা ইউ ক্যানট ডিনাই দ্যাট এনিওয়ে। নরেন্দ্র মোদী একটা রেনেসা এনেছে এই নেটওয়ার্ক কালচার, মানে এই মোবাইল কালচারের মধ্যে। এই মোবাইল দিয়েও আপনি ফেসবুক দিয়েও আজকে নিউজ চ্যানেল চালাতে পারছেন, এটা কিন্তু বিজেপি এনেছে এই আইটি কালচারটা। তো আমরা মোবাইল চেঞ্জ হচ্ছে, মোবাইল ঘাটছি, তো বিজেপির দিকে আকৃষ্ট হওয়া শুরু হয়েছে। ওই সময় গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন উনি, ওই সময় হি ওয়াজ দ্য অনলি ট্রেন্ডিং পার্সন দ্যাট টাইম। আই ওয়াজ ইন ব্যাঙ্গালোর, সামথিং ব্যাঙ্গালোরে বলেছিলাম আমি। তো ওই সময় আমি MBA এন্ট্রান্স দিতে গেছিলাম, সত্যি কথা, জেভিআর অ্যাপটিটিউড টেস্ট জেড দেখেছিলাম। তো ওই সময় থেকে আমার করা। তো ওই সময় আমার জ্যাঠাও তৃণমূলে গেছে, এটা মানে মানে কি বলা যাবে, মানে কংগ্রেসে থাকার মতন ছিল না অবস্থা। মানে ওনার মরাল ছিল না, মরাল ডাউন হয়ে গেছিল পুরোপুরি। এই দলের মধ্যে মানে এই দলের মধ্যে কিছু নেই তো, মানে এই দলটার মধ্যে ইউ উইল বি পানিশড ইফ ইউ ডু কারেক্ট ওয়ার্ক। কংগ্রেসের মধ্যে ইউ উইল বি পানিশড ইফ ইউ ডু দ্য কারেক্ট ওয়ার্ক, ইউ উইল বি পানিশড। কংগ্রেসের কালচারটা এটা হয়ে গেছে। আমি কারো নাম নিচ্ছি এটা করা যাবে না, না না, ভুল করতে হবে, ভুল করলে ইউ আর ইন দ্য গুড বুক। ইফ ইউ ডু দ্য কারেক্ট থিং, এটার মধ্যে আপনি চেষ্টা যদি করেন যে পার্টিকে আনবে আপনার নিজের ক্ষমতাতে, আই উইল নট টেক এনি পার্টনারশিপস ইন এডিসি ইন এনিথিং। আমি কিন্তু ভালো ওয়াকিবল, কিন্তু এখন বলছি না, কারণ মানে দরকার নেই, কংগ্রেসের ব্যাপারে বলাই উচিত না। যতটুকু না বলা যায় এতই ভালো, কারণ দ্য গ্র্যান্ড ওল্ড পার্টি অফ ইন্ডিয়া আজকে কি অবস্থা ওদের। আমি ফেসবুকের সময় লিখি, আমি কংগ্রেস পার্টি মেনশনই করি না, দ্য গ্র্যান্ড ওল্ড পার্টি লিখি, গ্র্যান্ড ওল্ড পার্টি। তাহলে ওর ইজ্জত সম্মানটা আর একটু ক্ষয় হয়। তো ইটস ভেরি ব্যাড যে মানে একটা জানেন কি জানেন না, মানে সরকারের থেকেও বেশি মানে কাজ করায় কিন্তু অপোজিশন সরকারকে দিয়ে। তো আজকে অপোজিশনই নেই, তো এই জন্য সরকার সুন্দর রান। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে আমি আরো ভেতরে ঢুকছি রাজনীতির আরেকটু পরে, আমি একটু কিছু মজার জিনিস আমার দর্শকদেরকে জানাতে চাই। মানে কর্পোরেটর হলেন, রাজনীতি যখন করছেন জ্যাঠার থেকে বকা খেয়েছেন? মানে সুরজিৎ বাবু কি কোনোদিন বকা দিয়েছে যে এইভাবে কেন করছিস, একটু তো অন্যরকম ভাবে করতে পারিস, আলাদা করে চিন্তা ভাবনা করতে পারিস, একটু এইরকম ভাবে কাজটা কর, এইরকম ভাবে পলিটিক্সটা কর, এইরকম ভাবে দলটাকে সাজা, এরকম বকা ঝকা হয়েছে কি কখনো? পরিবারে থাকি, ঝগড়াঝাটি তো হতেই পারে, কিন্তু মানে পলিটিক্স রিলেটেড এত বেশি কোনো এত ইট ইজ রাজনীতি কি, রাজনীতি মানুষের সঙ্গে মানুষকে নিয়ে চলা আর নাথিং এলস। তো মানুষকে নিয়ে চলতে পারি, আমাদের পরিবারই এত বড়, আরও এটা এক্সটেন্ডেড ফ্যামিলি ভালোভাবে থাকছে, আমার কোনো কষ্ট হয় না, মানে কোনো এক্সট্রা টিপস এগুলো লাগে না আমাদের, ঠিক আছে। আমি জানি আপনার অনেক ভাই বোন আরো রয়েছে, প্রত্যেকের মতো করে নিজস্ব একটা ফিল্ডে চলে গেছেন, ওনারা কাজ করছেন, সরকারি কেউ চাকরি করছেন, কেউ হয়তো বা বিজনেস করছেন, এরকম ভাবে রয়েছে। কিন্তু আপনি পলিটিক্সের, ভাই বোনেরা কি বলে, কতটুকু সাহায্য পান, কিভাবে টিপস দেয়? আমার মেবি আমার ভাই বোনেরা সবাই আলাদা এতে আছে, কিন্তু দে আর ভেরি মাচ পলিটিক্যালি সাউন্ড। আচ্ছা, ইউ টেল দেম প্রি ইন্ডিপেন্ডেন্স, পোস্ট ইন্ডিপেন্ডেন্স, দে উইল টেল ইউ এভরিথিং। আচ্ছা, আপনি বলেন ফরেন পলিসি বলেন, সব কিছু দেওয়ার বহুত ওয়াকিবহল। আমার বাড়িতে চর্চা হয়, আমাদের বাড়িতে আমার বাবা মা, আমার বাবা, আমার দাদা, বাকি আমার জ্যাঠাতো ভাইরা, ও খুব চর্চা হয় আমাদের বাড়িতে। আমরা কথাবার্তা বলি, আমরা না মানে আমরা মাঝে মাঝে কথা বলতে বলতে রাশিয়ার ইউক্রেনেও যাই গিয়ে, যেটা আমাদের যাওয়া উচিত না ত্রিপুরা থেকে, রাশিয়া ইউক্রেন অব্দি যাই গিয়ে। তো ইটস লাইক দ্যাট, আমরা চর্চা করি ঘরে, এবং চর্চা করি। তো সবাই পলিটিক্যালি খুবই সাউন্ড। মেবি কেউ আসে না সামনে এসে চাকরি করছে, ইউ ক্যানট বি এন, মানে তুমি যেতে পারবে না ওইখানে, ওই তো পার্টি করতে পারবে, মানে ঘরের আড্ডাটা মূলত এই পলিটিক্সের মধ্যে থাকে, যে কি হচ্ছে কি না হচ্ছে। আমার জ্যাঠার ইলেকশনে আমার দাদারা যেখানে ইচ্ছা থাকুক, যদি আমেরিকায় থাকে, যদি ব্যাঙ্গালোরে থাকে, ওরা আসবে, এসে আমাদের পলিটিক্স, মানে আমাদের জ্যাঠার যে ইলেকশনটার সময় 1-1.5 মাস 2 মাস আমার দিদিরা সবাই এসে পড়ে, জ্যাঠিমশাইকে একদম ফ্যামিলি সবাই একসঙ্গে থাকে, এখানে কাজ হয়, মানে মোটামুটি মানে উৎসবের মধ্যেই হয়। আচ্ছা, এবার আমি যদি রাজনীতিতে আসি, অভিষেক বাবু কি মনে হয়, মানে
রাজনীতিটা যেভাবে দিনের পর দিন গোটা দেশে বলুন আমাদের রাজ্যে বলুন এগোচ্ছে, ভালোভাবে এগোচ্ছে নাকি আরেকটু বেটার হওয়া উচিত ছিল? একজন যুবক হিসেবে, একজন ইয়থ হিসেবে আপনার কি মনে হয়? ডিস্টারবেন্স কনস্ট্যান্ট। রাজনীতিক যে পাওয়ারে থাকবে ওকে ফালানোর চেষ্টা অপোজিশন করবেই করবে। তো ডিস্টারবেন্স থাকবে, এটার মধ্যেই সুন্দর। যত ডিস্টারবেন্স থাকবে, যত পথ যত কঠিন থাকে, এত মনে করবেন ইউ আর ইন দ্য কারেক্ট পাথ। তো রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার ঠিক পথে যাচ্ছে, এই জন্যই ডিস্টারবেন্স হচ্ছে। কাজ করতে দিচ্ছে না। 25 বছরে একটা সরকার সরিয়েছে, অনেকজন আমলারা আছে যারা এখনো ওই মেন্টালিটি চেঞ্জ করতে, ওয়ার্ক কালচারটা আনতে পারেনি। তো প্রবলেম হচ্ছিল, এটাকে বিপ্লব কুমার দেব মাননীয় মুখ্যমন্ত্রী চেঞ্জ করছে, আস্তে আস্তে সব চেঞ্জ হচ্ছে। তো ইট উইল টেক সাম টাইম। আর আপনি যদি হিসাব করেন বিগত 25 বছর বা এটার হিসাব যদি আপনি করেন, সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভালো সংখ্যক কিন্তু ফান্ড আনতে পেরেছে ফর রিগার্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কস, সোশ্যাল পেনশন স্কিমস এন্ড এভরিথিং। উনি কিন্তু এনেছেন, এডুকেশন পলিসি উনি কিন্তু করেছে। এখন কি হচ্ছে, এই ডিস্টারবেন্সের কারণে, এই যে কয়েকজন মিলে যে ডিস্টারবেন্সটা করে, ওইটার জন্য মানুষ ওই সবাই চটপটা খেতে চায়, কিন্তু ওই দিক দিয়ে তো মাংস ভাত বেরিয়ে যাচ্ছে, কেউ দেখছে না। আপনি নর্থের দিকে যান, এত বড় বড় রাস্তা, ফ্লাইওভার, মানে এগুলো হচ্ছে, ফ্লাইওভারও হবে, তারপরে 4-লে লেন হচ্ছে, কিন্তু চলছে তো প্রজেক্ট। তারপরে আমাদের বর্ডারের মধ্যে লাইট হাউস প্রজেক্ট চলছে, তারপর নতুন করে এলপিআই হবে, তারপরে একটা খোয়াইত থেকে বোধহয় স্ট্রেট রোড, যেটা একদম লঙ্কামোড়া হয়ে স্ট্রেট উদয়পুরের সঙ্গে কানেক্ট হবে, হচ্ছে তো প্রজেক্ট, তো হচ্ছে তো, টাকা তো আসছে তো। ইভেন আমার যে ওয়ার্ডটা পড়েছে, এটার মধ্যে দুর্গাচমনি বাজার, ওটাকে বিউটিফিকেশনের কথা বলছে। এটা কমিশনার ডক্টর শৈলেশ যাদব এসে দেখে গেছেন। তো এটা ডিপিআর এর জন্য রেডি হচ্ছে। তো ইট উইল বি ইন মানে স্টেট অফ আর্ট করা বইটা। আচ্ছা, কারণ আমার বয়স খুব কম, আমার ভিশন আলাদা হবে, ঠিক আছে না? তো আমি আলাদা করবো এটাতে। এবং আমি যেই জিনিসটাতে আছি এখন, আমি এটা দেখবো যে এএমসি যাতে রেভিনিউ আর্ন করতে পারে। আমি যতটুকু নিচ্ছি আমি যেমন দিতে পারি ফেরত। আচ্ছা, মানে নিজস্ব এএমসি যেন নিজস্ব ইনকাম যেমন দিতে পারে, এবং এটা আমার নিজের উপর নিতে হবে যে আমি এখান থেকে 18 নম্বর ওয়ার্ডের থেকে এত টাকা দিতে পারছি। আচ্ছা, আমার আইডিয়াস আছে, আমি বলেছি ওদেরকে, এবং মিস্টার যাদব অলসো মানে এগ্রিড, হি হ্যাজ এগ্রিড দ্যাট ইটস এ গুড আইডিয়া। তো আমি কটা আইডিয়া দিয়েছি, বলতে পারবো না, মানে এটা ডিপিআর সঙ্গে আপনি বুঝে যাবেন, ওপেনিং যে সময় হবে আপনি বুঝে যাবেন। তো এই আইডিয়াগুলো দিয়েছি যে এটার মধ্যে ইনকাম আসবে আমার মোটামুটি মাসে 1-1.5 কোটি টাকার মতো ইনকাম আসবে আমার এই বাজারটার থেকে, বা এর চেয়ে বেশিও হতে পারে। আচ্ছা, তো ইনকামটা নিজস্ব ওয়ার্ডের একটা আলাদা একটা ইনকাম হয়ে যাচ্ছে, আবার সেটা আবার প্রত্যেকটা ওয়ার্ড যদি এরকম হয়, এমসি একটা আলাদা তাদের একটা ইনকাম থাকবে। প্রত্যেকটা ওয়ার্ড করতে পারবে কিনা আমি বলতে পারবো না, কারণ প্রত্যেকটা ওয়ার্ডে তো জায়গাও থাকতে হবে, কারণ যেমন 16 নম্বর ওয়ার্ড আমাদের মেয়র সাহেবের ওয়ার্ড, সেটার মধ্যে জায়গাই নেই। আচ্ছা, মেয়র সাহেব শুধু ওই আমাদের রাস্তা, ড্রেন, মশা এটার মধ্যেই আছে। মেয়র সাহেবের যে এলাকাটা, মেয়র সাহেবের জায়গা নেই। মেয়র সাহেব নিজেই বলেন, যেমন কালকে আমাদের মিটিং গেছেন, এএমসি থেকে মিটিং গেছে, সেন্ট্রাল জোনের মিটিং গেছে, ওটার মধ্যে আমরা ডিসকাস করেছি কি কি করা যেতে পারে। ওইখানে মেয়র সাহেব বললেন ওই মনসুন বৃষ্টি আসছে, মনসুনে একটা কমিটি করবে, কারণ এএমসি ইজ রেডি, উই হ্যাভ পুলড আওয়ার সফট আপ, মানে আমরাও একদম সব রেডি, আমরা বৃষ্টির জন্য রেডি। এবং মেয়র সাহেব ডাইরেক্টলি বলে দিয়েছে যে বৃষ্টির মধ্যে সব কাউন্সিলররা সবাই আপনাকে ভোট দিয়েছে, বৃষ্টির মধ্যে জলের মধ্যে আপনারা থাকতে হবে, আপনারা দাঁড়িয়ে বৃষ্টির জল টল নামিয়ে আপনারা থাকবেন, এখানে অন দ্য স্পট থাকতে হবে। তো এর চেয়ে বেশি আমরা সরকার থেকে কি আশা করতে পারি? এটা বিপ্লব দেবের তো ডিরেক্টিভস টু দ্য মেয়র, রাজ্য সরকারের তো এই ডিরেক্টিভসটা দিচ্ছে। তো যেদিক দিয়ে সরকার চলছে এদিক দিয়ে আমরা ভালোই চলছি এখন। আরেকটা বিষয় জানতে ইচ্ছে করছে, পলিটিক্সে আপনি আছেন, রাজনীতি করছেন, একজন ইয়থ লিডার আপনি, আপনার এলাকাতে আপনি যুব মোর্চার সঙ্গেও যুক্ত ছিলেন।
এই যে দল ছাড়ার বিষয়গুলো আছে, এবং আমি জানি হয়তো বা আপনার থেকে যারাই দল ছেড়েছেন, বর্তমানে বিজেপি ছেড়েছেন, আপনার থেকে অনেক অনেক রাজনৈতিকভাবে ওরা অনেক আগে থেকে রাজনীতি করছে, কিন্তু একজন যুবক হিসেবে আপনার কি মনে হয় রাজ্যের মানুষ এই যে দল ছাড়া বা একটা দল ছেড়ে আরেকটা দলে যাওয়া, সেই দল থেকে আবার আরেকটা দলে যাওয়া, আবার এদিকে রেকর্ড দেখতে গেলে সুবল ভৌমিকের রেকর্ড অনেকগুলো রয়েছে, এবং সদ্য সুদীপ রায় বর্মন এবং আশিস শাহ ছাড়লেন, কি মনে হয় এই দল ছাড়াটা খুব বেশি প্রয়োজন রাজনীতিতে, নাকি একটা দলে থেকেও মানুষের জন্য কাজ করা যায়, বা দলটা ছেড়ে দিলে মনে হয় মানুষ বেশি আরো একটু অপছন্দ করছে, যুবকদের কাছে একটা অন্য বার্তা পৌঁছে যায়, কি মনে হয়? আমি যাদের নাম আপনি মেবি বলছেন বা বলাতে চাচ্ছেন, আমি বলবো না ওদের নাম, আমি ইচ্ছুক না বলতে। বিজনেস অ্যান্ড পলিটিক্স আর টু ডিফারেন্ট থিং। দ্যাটস দ্য অ্যান্সার। মানে ব্যবসা আর রাজনীতি সবকিছু আলাদা, সবকিছুতে হিসাব চলে না। কিছু জিনিসে মানুষের ইমোশনসও ভাবতে হয়। সব জায়গাতে মনে হয় না চলে, কারণ 25 বছর পরে সিপিএমকে হটিয়েছে। ভুল ত্রুটি কোন দলে না হয়, সব দলে হয়, সব দলে হয়। কেউ কি নেভার নো ওয়ান ইজ মানে কমপ্লিটলি কারেকশন হয়, আস্তে আস্তে কারেকশন হয়, ঠিক আছে। মেবি কথাবার্তা বলা যেতে পারতো, মেবি অনেক কিছু বলা যেতে পারতো। মানুষ কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারটাকে পরিবর্তন করে নতুন সরকার বসিয়েছে। তো এই সরকারের যে পরিবর্তনের মধ্যে যারা কাণ্ডারি ছিলেন, বা যারা সবাই তো লিডার, এই 60 জনই কাণ্ডারি ছিলেন, মানে যারা জিতে এসছে ওরা আমাদের দলের কাণ্ডারি যারা আছে, ওদের থেকে মানুষ চাচ্ছে কিছু একটা দাও, কিছু একটা। আজকে ওই এলাকার লোকের কি খবর যাদের জন্য এমএলএ ফান্ড এসে রয়েছে, 50-60 লাখ টাকা করে এমএলএ ফান্ড রয়েছে, কিন্তু এমএলএ নেই। ওদের থেকে দুঃখী কিন্তু কেউ নেই। একটা ড্রেন তো হতে হলে, একটা স্পোর্টস কমপ্লেক্স তো হতে হলে, একটা দোলনা তো লাগতে হলে, কিচ্ছু তো হতে হলে, ওই এলাকাতে কোনো কাজ হচ্ছে না। শুধু সেলফ রেকগনাইজেশন এগুলি চলছে। আর কি বলবো, মানে দলের মধ্যে একটা গোষ্ঠীবাজি করা কোথাও চেষ্টা চলে। আরেকটা বিষয় হচ্ছে, এবার আমি একদম শেষ দিকে, বেশি আমি আর যাব না, কারণ যে কোনো আলোচনায় ছোট্ট থাকলে খুব বেশি ভালো থাকে। আরেকটা বিষয় হচ্ছে রামনগর বা 7 রামনগর আমরা যদি বলি, বিধানসভা কেন্দ্র, প্রত্যেকেই জানেন আমার দর্শক বন্ধুরা, যে এমন একটা জায়গা বা এমন একটা বিস্তৃত এরিয়া নিয়ে রয়েছে, এই 7 রামনগর আগরতলা বা শহরতলির রাজনীতিকে মোটামুটিভাবে ইনফ্লুয়েন্স করতে পারে। 7 রামনগরের মানুষ অনেকেই বলেন যেদিকে যাবে গোটা আগরতলার রাজনীতিটাও পাল্টে যায়, এবং 7 রামনগর যদি বলে বিজেপি তাহলে বিজেপি, শহর আগরতলাও বলবে বিজেপি, গোটা শহরতলিও বলবে বিজেপি, রামনগর যদি বলে কংগ্রেস তাহলে গোটা শহর বলবে কংগ্রেস, বা অন্য পার্টির নাম বললো, আমি বলছি না, অনেকে হয়তো বা ভাববেন অন্য কোনো প্রশ্ন কিনা, আপনি যে কোনো পার্টির নামই করতে পারেন, কিন্তু এই যে ইনফ্লুয়েন্সটা, এবং আপনি সেখান থেকে বিলং করছেন, সেখানে যুবকদের নিয়ে কাজ করছেন, সামনে উপনির্বাচন যে কোনো মুহূর্তে হতে পারে, যে কোনো সময় ঘোষণা হতে পারে, তার মধ্যে দুটো কেন্দ্র আমরা যদি বলি 8 টাউন বর্দোয়ালি এবং 6 আগরতলা, এই দুটোই কিন্তু 7 রামনগরের একেবারে বর্ডার ঘেঁষে। আমরা বলতে পারি কিছু কিছু অংশ হয়তো বা 7 রামনগর অনেকে ভাবেন, কিন্তু এটা 7 রামনগর নয়, এটা 8 টাউন বর্দোয়ালি। কিছু কিছু অংশ হয়তো বা ভাবেন 7 রামনগর, কিন্তু এটা 7 রামনগর নয়, এটা 6 আগরতলা কেন্দ্র। এই জায়গাতে দাঁড়িয়ে উপনির্বাচনে 7 রামনগরের ভূমিকা বিশাল থাকবে, এটা মানে অনেকে বলতে চাইলেও বলবেন না, কিন্তু আমার মনে হচ্ছে, আমার যতটুকু দৃষ্টিভঙ্গি, 7 রামনগরের ভূমিকা বিশাল থাকবে। কি মনে হয়, কি বলছে, উপনির্বাচন যদি হয়, যে দুজন ছেড়ে গেলেন, মানুষ কি তাদের পক্ষে যাবে, নাকি ওই কেন্দ্রগুলোতেও বিজেপি তাদের 2018-তে যে ফিগারে এসেছিল সেম ফিগারে বিজেপির প্রার্থী জয়লাভ করবে, কোনটা মনে হয়? জগন্নাথ দেবের রথ চলছে, রথ কিন্তু থামে না। বুঝতে পেরেছেন কথাটা? রথকে আটকাতে পারবেন না কেউ, রথ চলছে। প্রথমত রামনগর খুব ক্রুশিয়াল, ঠিক কথা বলেছেন। এটাকে এইভাবে সুন্দর করে সাজিয়েছে আমাদের বিধায়ক। এটা কিন্তু আমি আউট অফ পলিটিক্যাল এভরিথিং, আমি পলিটিক্সের উপরে উঠে বলছি, এবং আমি যে আপনাকে জবাবগুলো দিচ্ছি, আমি কিন্তু
অ্যাজ এ কর্পোরেটর বা বিজেপির হিসাবে আমি ক্লিয়ারলি অ্যাজ এ ইউথ হিসাবে আপনাকে বলছি কথা। আচ্ছা। মানুষকে নিয়ে ছেলে খেলা করা, মানুষ জবাব দেবে। মানুষদেরকে নিয়ে খেলা, ইফ ইউ টেক এনিবডি ফর গ্র্যান্টেড, এ তো আছেই আমার সঙ্গে, এ তো থাকবে আমার সঙ্গে। কেউ তো আমার সঙ্গে 100% 100 দিন 365 দিন থাকবে না। মানুষ কিছু পেতেই আসে, তোমার থেকে, তোমাকে ভোট দিয়েছে যা তোমার থেকে সার্ভিসটা পায়। কে কাকে সার্ভিস দেবে? উনি তো চাক্কা পাঞ্চার করতে ব্যস্ত, উনি তো রথের চাক্কা আটকাতে ব্যস্ত। আমার তো দেখা নেই কোনোদিনও রথের চাকা আটকিয়েছে বলে। পুরীর জগন্নাথের কোনোদিন রথের চাকা আটকিয়েছে আমি দেখিনি। সেম ত্রিপুরার এখানে রথের চাকা আটকাবে না। যে আসবে রথ উপর দিয়ে চলে যাবে, বিজয় রথের উপর দিয়ে। একদম একদম বিজেপি বিজেপি জিতবে। আর আমি এই হ্যাঁ। বিষয়ে বলছি না, কারণ ফর দ্য লাস্ট যে বাজেটটা হয়েছে, বাজেট লক্ষ্য করুন, বাজেটটা লক্ষ্য করতে হবে। বাজেটটা কিন্তু খুব ক্রুশিয়াল বাজেট। হ্যাঁ, আমি এটাতেই আসতাম, মানে অ্যাজ এ ইউথ হিসেবে আপনি বাজেটটাকেও কিভাবে দেখছেন? এই যে ভাতাটা যে ইনক্রিজ করেছে, এটা কিন্তু মাস্টার স্ট্রোক হয়েছে। এবং টিএসআর জওয়ানদের যে 3 বছর এক্সটেনশন 57 থেকে 60 যেটা হচ্ছে, বিশাল বড়। আর কালকে বলে না ওই আইসিং অন দ্য টপ একটা কথা আছে, এটা আমাদের এএমসি থেকে, রাজ্য সরকারের যে নেতৃত্বে যেটা আমাদের এএমসি যেটা বলা হয়েছে যে ক্ষুদ্র ব্যবসায়ীদের থেকে চৈত্রর কোনো ট্যাক্স বা কোনো কিছু নেওয়া হবে না। এবং মেনি মোর ডিসিশনস আর পেন্ডিং। আরও কিছু ভালো, মানে ফলপ্রসূ অনেক আরও কিছু নিউজ আসছে কদিনের মধ্যে, পাবেন এএমসি থেকে অনেক কিছু আরও পাওয়া যাবে। তারপরে আপনাদের যুবকদের জন্য আসছে, আমাদের ফর্ম 11 আসছে। তো এগুলো ডিঙিয়ে কে যাবে? কাকে ভোট দেবে? যেখানে কাজ হচ্ছে, যেখানে সেবা হচ্ছে ওইখানে ভোট দেবে না। যেখানে শুধু দল চেঞ্জ চলছে, পেট্রোল বোমা থ্রো করা হচ্ছে, একটা মিছিলের মধ্যে পেট্রোল বোমা দিয়ে অ্যাটাক করা হচ্ছে, ওইসব মনে হয় না মানুষ এত বোকা হয়েছে যে মানে দল পাল্টুদের উপরে ভরসা করবে। ঠিক। শেষ প্রশ্ন, একেবারে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি কর্পোরেটর হলেন, কাজ করছেন আপনার এলাকার, এবং আমিও যখন এসেছিলাম আপনি শুনছি আপনার বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে একজনের সঙ্গে কথা বলছিলেন। তো এই যে কাজগুলো করছেন, একজন সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কি একটু কাজটা সহজ হয়ে গেল এই বিষয়গুলোকে সমাজ, মানে রাস্তার আপনার এলাকার যে ড্রেন বলুন, রাস্তা নির্মাণ বলুন, বিভিন্ন ক্ষেত্রে যখন আপনি কাজগুলো করছেন একটু কি সহজ হচ্ছে, নাকি একটু খাপ খাইয়ে নিতে হচ্ছে, একটু বুঝতে হচ্ছে, একটু সিনিয়রদের থেকে শিখতে হচ্ছে, মানে জ্যাঠার কাছ থেকে কিছু শেখা হচ্ছে, মানে কি কিভাবে করতে হবে, কি আসবে বিষয়? আমার জ্যাঠার আমাকে বলে দেয় কোন কোন জায়গায় এমএলএ ফান্ডের ইউটিলাইজেশন হবে। তো জ্যাঠা ইনিশিয়াল ভিজিটটা করার পরে আমি ভিজিট করি কিন্তু সবগুলো জায়গায়। আচ্ছা, মানে এটা কর্পোরেটর হওয়ার আগে থেকে চলছে? অনেক আগে। আচ্ছা। এর আগে আমার অন্য ভাইরা করতো আগে। তো এখন কি হচ্ছে যে আপনি যে যার কথা বলছেন উনি জুনিয়র ইঞ্জিনিয়ার, এএমসি জুনিয়র ইঞ্জিনিয়ার, তো ওদের সঙ্গে একটা বন্ডিং হয়ে যায় গিয়ে। ইঞ্জিনিয়ার হলে একটা বন্ডিং হয়। আচ্ছা, একটা বন্ডিং হয় এটা, কারণ ইউ নো দ্য ইঞ্জিনিয়ারিং টার্মস ভেরি ওয়েল। ইয়েস। ঠিক আছে। তো উনি আমার সঙ্গে কথা বলতে পারছেন এই ব্যাপারটার মধ্যে, তো এস্টিমেটটা আমার তাড়াতাড়ি হচ্ছে। এবং আমি বলতে পারি যে আই এম দ্য ফার্স্ট কর্পোরেটর যে প্রথম ডাকিয়ে ওদেরকে প্রথমেই এস্টিমেট করিয়ে ফেলেছি। আচ্ছা। অনেক আগে সবগুলো এস্টিমেট করে রেখে দিয়েছি, তারপরে ফান্ড আসছে, এখন কাজ করাবো। তো ইজি হয়, অনেকটা ইজি হয়, সবাই সঙ্গে একটু কথা বলতে ইজি হয়। আর মোরওভার আগে একটা পরিচিতি ছিল, কারণ আমি এমএলএ ফান্ড এসডিএম অফিস থেকে এএমসি যাচ্ছি, এএমসি তে কথা বলছি, ওদের সঙ্গে পরিচিতি ছিল। হট করে তো চলে আসেনি, মানে জানি ওদের কাজের ব্যাপারে জানি। মূলত কাজটা করতে অনেকটা সুবিধা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ অভিষেক বাবু, আমাদেরকে সময় দিয়েছেন, একেবারে সকালবেলা আমাদেরকে সময় দিলেন। বিশেষ করে আমার আজকের এই অনুষ্ঠানটি করার একটাই উদ্দেশ্য ছিল যে যুবকদের মধ্যেও মানে পলিটিক্সটা আসা বা রাজনীতি করা বা রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া, সেই বিষয়টার সঙ্গে, এবং তারপরে কিভাবে কাজ চালিয়ে যাচ্ছেন, কিভাবে
যুবক হয়েও আরো অন্যান্য যুবকদেরকে ইনফ্লুয়েন্স তিনি করছেন রাজনীতিতে আসার জন্য, রাজনীতি করার জন্য। কারণ এখন অনেকেই হয়তো বা বলে থাকেন যে রাজনীতিতে শুধুমাত্র মারদাঙ্গাই হয়, রাজনীতি এর উপরে কিছু হয় না, কিন্তু রাজনীতি মূলত এর পেছনে আরো বেশ কিছু অধ্যায় রয়েছে। আপনারা ইতিহাস থেকে যদি ধরেন, এবং এখনো পর্যন্ত বেশ কয়েকজন যুবকই কিন্তু রাজনীতিটাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে গেছে। এবং সেই জায়গা থেকে অভিষেক দত্ত কর্পোরেটর হয়েছেন সদ্য, তিনি নির্বাচিত হয়েছেন, উনি কিভাবে কাজ করছেন, ওনার একটা কাজের আমরা চেষ্টা করলাম ওনার থেকে জানার জন্য। আশা করি প্রত্যেকের ভালো লাগলো, প্রত্যেকে ভালো থাকবেন, অবশ্যই দেখতে থাকবেন পাবলিক নাও। আপনার আমাদের ফেসবুকের মাধ্যমে সরাসরি সম্প্রচার যেভাবে আপনি দেখছেন, ইউটিউবে দেখছেন, একই সঙ্গে আপনার টিভিতেও আপনি এখন পাবলিক নাওকে দেখতে পারেন। ভালো থাকবেন প্রত্যেকে, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন পাবলিক নাও। নমস্কার।